নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাম প্রস্তাব। দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিলাম আমরা ইলেকশনে অংশগ্রহণ করব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নির্বাচন খুব কমই এসেছে যেখানে ফলাফল ঘোষণার আগেই জয়ীর নাম প্রায় নিশ্চিত, অথচ সেই নির্বাচনকে ঘিরেই দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। এবার ঠিক এমনই এক পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের। রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতবেন সেই প্রশ্নের উত্তর যেন অনেকটাই অজানা, কিন্তু তারপরও কেন মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন? কেন এমন একটি নির্বাচন যেটিকে সাধারণ আনুষ্ঠানিকতার নির্বাচন বলেই ধরে নেওয়া হতো হঠাৎ করে পরিণত হচ্ছে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ঘটনায়? কারণ এবার গল্পটা শুধু কে রাষ্ট্রপতি হচ্ছেন সেটাকে ঘিরে নয়, গল্পটা হচ্ছে কে প্রার্থী দিচ্ছে, কেন প্রার্থী দিচ্ছে এবং সেই প্রার্থী কত ভোট পাচ্ছে। আর এখানে বদলে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের পুরো হিসাব। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তেমন উত্তেজনা দেখা যেত না, কারণ সাংবিধানিক কাঠামো অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরাসরি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন না। রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যর ভোটে, অর্থাৎ সংসদের ৩৫০ জন সদস্যই এই নির্বাচনের ভোটার। সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে বাস্তব অর্থে তাদের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। দীর্ঘদিন ধরে এটাই ছিল রাজনৈতিক বাস্তবতা। এমনকি একাধিকবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু এবার সেই চেনা ছবিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টায়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি এগোবে খুব অল্প সময়ের মধ্যে। আর এই অল্প সময়ের মধ্যে বিএনপিকে ঠিক করতে হবে বঙ্গভবনের জন্য তারা কাকে বেছে নিচ্ছেন। একই সময়ে জামাত ইসলামীকেও নিতে হবে আরো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, তারা কাকে সামনে এনে নির্বাচনে নিজেদের অবস্থান জানান দেবে। এখানে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সংসদের সংখ্যা। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা ২০০-র বেশি, ফলে সাধারণ হিসাব বলছে বিএনপির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে জামাত জানে তাদের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাহলে প্রশ্ন উঠতে পারে, যে নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই সেখানে জামায়াত কেন প্রার্থী দিতে চাইছে? এই প্রশ্নের উত্তর হয়তো নির্বাচনের ফলাফল নয়, বরং রাজনৈতিক বার্তায় লুকিয়ে রয়েছে। কারণ রাজনীতিতে সব সময় জয় শেষ কথা নয়, কখনো কখনো পরাজয় একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হয়ে উঠতে পারে। জামাতের জন্য এই রাষ্ট্রপতি নির্বাচন হয়তো সেই রকমই একটি মঞ্চ। তাদের লক্ষ্য হয়তো রাষ্ট্রপতি পদ দখল করা নয়, বরং সংসদের ভেতরে নিজেদের শক্তি অবস্থান এবং বিকল্প রাজনৈতিক সক্ষমতা তুলে ধরা। যদি জামাত প্রার্থী দেয় তাহলে সংসদে থাকা ৯০ জন সদস্য এবং জোটের শরিকরা সেই প্রার্থীর পক্ষে ভোট দিতে পারবে। আর তখন রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে একটি নতুন সংখ্যা যুক্ত হবে। বঙ্গভবনের ইতিহাসে লেখা থাকবে একটি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী প্রায় ৯০টি ভোট পেয়েছিল। স্বাধীনতার পর থেকে এমন ঘটনা ঘটেনি। সেই ভোট জামাতের কাছে শুধু একটি ভোট নয়, সেটি হয়ে উঠতে পারে একটি রাজনৈতিক রেফারেন্স, একটি শক্তি প্রদর্শনের মাধ্যম এবং সংসদে তারা যে কেবল সংখ্যাগরিষ্ঠতার বাইরে একটি বিকল্প শক্তি হিসেবেও নিজেদের তুলে ধরতে চান তার প্রতীক। কিন্তু এরপরে আসে সবচেয়ে বড় রহস্য, জামাতের শেষ পর্যন্ত কারা প্রার্থী হবে। দলের ভেতরে আলোচনা থেকে যে নামগুলো সামনে এসেছে তার মধ্যে ৫ জনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। আর এই তালিকার শুরুতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, এটিএম আজহারুল ইসলাম। তার নামের সঙ্গে জড়িয়ে আছে আবেগ, সংগ্রাম এবং রাজনৈতিক ইতিহাস। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা এই নেতা কারাবাসের পর রংপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সংসদে এসেছেন, সংসদে তার বক্তব্য এবং শান্ত আচরণ বিভিন্ন মহলে সমাদৃত হয়েছে। জামাতের ভেতরে তিনি অন্যতম প্রবীণ নেতা। এমন একটি সময় ছিল যখন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে দায়িত্বশীল ছিলেন, তখন আজহারুল ইসলাম ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। জীবনের শেষ অধ্যায়ে এসে সংসদের জন্য একজন প্রবীণ সদস্য হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া তার জন্য নিঃসন্দেহে একটি সম্মানজনক বিষয় হতে পারে। তিনি নির্বাচনে জিতবেন না এটা হয়তো জামায়াতও জানে, কিন্তু পরাজিত হয়েও যদি তার নাম রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে লেখা হয় তাহলে সেটিও হতে পারে রাজনৈতিক জীবনের একটি বিশেষ অধ্যায়। এরপর যে নামটি আলোচনায় এসেছে সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। তিনি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক পরিচয়
বহুদিন ধরে এমন আলোচনা হয়েছে, জামাতের নেতৃত্বাধীন কোনো জোট সরকার যদি কখনো ক্ষমতায় আসে তাহলে অলি আহমেদকে রাষ্ট্রপতি করার একটি পরিকল্পনাও থাকতে পারে। তাই এবার যদি তাকে বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সামনে আনা হয়, সেটি নিঃসন্দেহে বড় ধরনের চমক তৈরি করতে পারে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছে এই সম্ভাবনা তুলনামূলকভাবে খুবই কম। তৃতীয় যে নামটি আলোচনায় এসেছে সেটি আরও বেশি আলোচিত। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত এই ব্যক্তি কারা নির্যাতনেরও শিকার হয়েছেন। এনসিপির একটি অংশ পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করার আগ্রহর কথাও সামনে এসেছে। কিন্তু এখন বড় প্রশ্ন হলো জামাতের সমর্থন, কারণ জামাতের সমর্থন ছাড়া তার প্রার্থী হওয়া সম্ভব নয়। ফলে জামাত যদি মাহমুদুর রহমানকে সমর্থন করে তাহলে সেটি শুধু একটি প্রার্থী ঘোষণা হবে না, বরং বিরোধী জোটের বৃহত্তর ঐক্যের একটি রাজনৈতিক বার্তা হয়ে উঠতে পারে। আর চতুর্থ নামটি শুনলে অনেকে হয়তো উঠবেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মান জানানোর পর থেকেই তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিএনপির একটি অংশ মনে করছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতির পদে বসাতে গেলে নতুন সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হতে পারে। তবে এখন পর্যন্ত বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি প্রার্থী করার কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখানে তৈরি হচ্ছে আরও একটি রাজনৈতিক প্রশ্ন। বিএনপি যদি তাকে প্রার্থী না করে তাহলে জামাত কি হঠাৎ করে ডক্টর ইউনূসকে নিজেদের প্রার্থী হিসেবে সামনে এনে সবাইকে চমকে দিতে পারে? রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই বদলে যায়, তাই একই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। পঞ্চম এবং শেষ নামটি হলো আল্লামা মামুনুল হক। তিনি জামায়াতের অন্যতম প্রধান শরিক দলের নেতা। এবারের সংসদ নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি, ফলে তার দল এবং জোটের ভেতর থেকে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করার রাজনৈতিকভাবে পুনর্বাসনের একটি চিন্তা করা হতে পারে, যদিও সম্ভাবনা বেশ ক্ষীণ বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন, এই ৫ জনের মধ্যে শেষ পর্যন্ত জামায়াত কাকে বেছে নেবে? তারা কি আবেগকে গুরুত্ব দেবে, নিজেদের ঘরের ভেতরে প্রবীণ নেতাকে সম্মান জানাবে, নাকি এমন কাউকে সামনে আনবে যার মাধ্যমে বিরোধী জোটের বৃহত্তর ঐক্যের বার্তা দেওয়া সম্ভব? তারা কি চমক তৈরি করবে, নাকি নিজেদের রাজনৈতিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? এই সিদ্ধান্ত নেওয়ার কথা জামায়াতের নির্বাহী পরিষদ এবং 11 দলীয় জোটের বৈঠকে, আর সেই বৈঠক খুব শীঘ্রই হওয়ার কথা। অন্যদিকে বিএনপির ভেতরেও রাষ্ট্রপতি নির্বাচনে শুরু হয়েছে ভিন্ন রকমের হিসাব। সেখানে একটা প্রশ্ন, কে রাষ্ট্রপতি হবেন তা নয়, বরং প্রশ্ন হলো দলের একজন গুরুত্বপূর্ণ নেতা রাষ্ট্রপতি হলে বিএনপির সাংগঠনিক কাঠামোর কি পরিবর্তন আসবে? এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকা নামটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 15 বছর ধরে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন সামনের সারিতে। দলের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তাই বিএনপির নীতি নির্ধারকদের এই অংশ মনে করছেন ফখরুল ইসলাম আলমগীর হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু এখানে রয়েছে বড় একটি কিন্তু। ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের পদটি খালি হয়ে যাবে, আর তখন মহাসচিব কে হবেন সেটি নিয়েও দলের ভেতরে নতুন হিসাব শুরু হয়েছে। সাংগঠনিক কাঠামোতে আসতে পারে বড় ধরনের পরিবর্তন, আর সেই কারণেই তারেক রহমানের বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখছেন। ফখরুলের পাশাপাশি আলোচনায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ রাজনীতির জীবন এবং প্রশাসনিক অভিজ্ঞতা থেকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য একজন প্রার্থী হিসেবে সামনে এনেছেন। আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতার কারণে আলোচনায় রয়েছে ডক্টর আব্দুল মঈন খানের নামও। নতুন সরকারের সময় বিদেশিদের সঙ্গে সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগ আরও কার্যকর করতে মঈন খানের মতো একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত রয়েছে। এছাড়াও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে। তবে আরও একটি সম্ভাবনা রয়েছে, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে বহাল রাখা হতে পারে। যারা এই মতের পক্ষে তাদের যুক্তি হলো এই মুহূর্তে ধারাবাহিকতা বজায় রাখাই ভালো, নতুন করে কোনো বিতর্ক তৈরি না করে বর্তমান অবস্থায় অব্যাহত রাখা যেতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্তের জায়গায় এসে বিএনপির ভিতরে একজন ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তিনি তারেক রহমান। গত 2 আগস্ট রাতে আনুষ্ঠানিক স্থায়ী কমিটির বৈঠকে তাকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ
এখন শুধু বেশি সময় অপেক্ষা করতে হবে না, আগামী 2-3 দিনের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে বিএনপি কাকে বঙ্গভবনের জন্য বেছে নিচ্ছে। সব হিসাব নিকাশ, সব জল্পনা কল্পনা আর রাজনৈতিক সমীকরণ মিলিয়ে বাংলাদেশ এখন দাঁড়িয়ে রয়েছে একটি ব্যতিক্রমী রাষ্ট্রপতি নির্বাচনের সামনে। একদিকে বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে যাদের প্রার্থী জিতবেন বলে ধরে নেওয়া হয়েছে, অন্যদিকে জামায়াতে যারা জানেন তাদের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তারপরও নির্বাচনের মাঠে নামতে চাইছে। তাহলে কি এই নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা, নাকি এর ভিতরে লুকিয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কোনো বড় সংকেত? এখন আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার যে সিদ্ধান্ত, আপনি এটিকে কিভাবে দেখছেন? এটি কি শুধু একটি প্রতীকী রাজনৈতিক প্রতিবাদ, নাকি ভবিষ্যতে বৃহত্তর রাজনীতির জন্য একটি মাস্টার স্ট্রোক? আর রাষ্ট্রপতির হিসেবে আপনি কাকে দেখতে চান? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, নাকি ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে, নাকি এটিএম আজহারুল ইসলামের মতো একজন ত্যাগী নেতাকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ রাজনীতির এই নতুন অধ্যায়ের সাক্ষী শুধু রাজনীতিবিদরা নয়, এই ইতিহাসের সাক্ষী আপনিও।